স্বামী বিবেকানন্দ ছিলেন একজন যুব সন্ন্যাসী। এটা কম বেশি আমরা সবাই জানি। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না স্বামী বিবেকানন্দ একজন সন্ন্যাসী হয়েও সকলের মন জয় করে নিয়েছিলেন। সেটা কিভাবে? তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আজ আমরা জেনে নিই কিভাবে স্বামী বিবেকানন্দ একজন সন্ন্যাসী হয়েও সারা বিশ্ব জয় করেছিলেন। 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগোর আর্ট ইনস্টিটিউশন হলে প্রায় 7,000 মানুষ জড়ো হয়েছেন। দেশ বিদেশ থেকে নানা ধর্মের, নানা জাতির মানুষ এসেছিলেন। একের পর একজন বক্তৃতা দিচ্ছেন, আর সকলের কাছেই ছিল লম্বা লম্বা স্ক্রিপ্ট। এদিকে মঞ্চের কোনায় গেরুয়া পোশাক পরে বসে আছে একজন ভারতীয়। তার চোখে মুখে একটু হলেও ছিল ভয়ের ছাপ, কারণ এর আগে কোনোদিন তিনি স্টেজে উঠে কোনো বক্তৃতাই দেননি। আর আজকের জন্য তার কাছে কোনো স্ক্রিপ্টও ছিল না। একটু পরে এলো তার নাম্বার। উঠে দাঁড়ালেন সেই ভারতীয় সন্ন্যাসী। মাইকের দিকে তিনি এগিয়ে গেলেন আর দু হাত তুলে বললেন, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। ব্যাস, এটুকুই যথেষ্ট ছিল। যেই ছেলেটা একসময় ঠিক করে দুবেলা খেতে পেত না, তার এই একটা কথায় বিশ্বের তাবড় তাবড় মানুষেরা হাততালি দিচ্ছিলেন। যার বক্তৃতার জন্য সেদিন সময় ধার্য করা হয়েছিল মাত্র 2 মিনিটের, কিন্তু সেদিনের সেই সন্ন্যাসী টানা 1.5 ঘন্টা ভাষণ দিয়েছিলেন। আর তার ভাষণ শুনে একটা মানুষও নিজের সিট ছেড়ে উঠে যেতে পারেনি। বন্ধুরা, আজ আমি কথা বলছি স্বামী বিবেকানন্দের কথা, যিনি এপিজে আব্দুল কালাম, লাল বাহাদুর শাস্ত্রী, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বিখ্যাত মানুষদের অনুপ্রেরণা ছিলেন। যে ভারতীয়দের পশ্চিমী দেশগুলো হেয় করে দেখত, সেই পশ্চিমী দেশগুলোর সামনেই ভারতকে এবং ভারতের ধর্মকে প্রথমবার পরিচয় করে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। কিন্তু আপনি কি জানেন, এই বক্তৃতা দেওয়ার পর স্বামী বিবেকানন্দ প্রায় কেঁদে ফেলেছিলেন? কিন্তু কেন? আর জানলে হতাশ হবেন, যে ধর্মের জন্য তিনি তার সারা জীবন সংগ্রাম করে গেছেন, সেই সময় তাদেরই একদল তাকে ভণ্ড সন্ন্যাসীর উপাধি দিয়েছিলেন। এমনকি তাকে অর্থদান করার পর প্রায়শ্চিত্ত করতে অনেকে স্নান অবধি করেছিলেন। তবে কোনো কিছুই তার কাজকে বাধা দিতে পারেনি। এখন প্রশ্ন হলো, কলকাতার হতদরিদ্র এই সন্ন্যাসী কিভাবে বিশ্ব জয় করেছিলেন? আর কেন তিনি একজন সন্ন্যাসী হওয়ার পরেও সাধারণ মানুষকে মাছ মাংস খাওয়া চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন? আর কেনই বা তিনি বলেছিলেন, গীতা পাঠ অপেক্ষা তো ফুটবল খেলা অনেক ভালো? বন্ধুরা, আমার স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের স্বামীজির বিষয়ে এমন কিছু তথ্য দেব যা হয়তো আগে আপনি কখনো শোনেননি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের এই স্টাডি টিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 1897 সালের 19 ফেব্রুয়ারি সকাল 7:30টায় একটা ট্রেন এসে থামে শিয়ালদায়। সকাল থেকে শিয়ালদা স্টেশনের বাইরে ছিল প্রচণ্ড ভিড়। প্রায় 20,000 মানুষ জড়ো হয়েছেন। কোনো রাজা বা মহারাজা নয়, তারা এসেছিলেন এক সন্ন্যাসীকে দেখতে। আর সেই ট্রেন থেকে নামেন স্বামী বিবেকানন্দ। সাথে সাথেই বাইরে ধ্বনি ওঠে, জয় বিবেকানন্দ, জয় রামকৃষ্ণ। ব্যান্ড বাজাতে বাজাতে ঘোড়ার গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় মঠে। কিন্তু এই ঘটনার 7 বছর আগে যখন তিনি দেশ ছেড়েছিলেন, তখন কিন্তু তার নাম স্বামী বিবেকানন্দ ছিল না। গুটি কতক মানুষ তাকে চিনতেন বিবিদিশানন্দ নামে। সকলেরই জানতে ইচ্ছা করছে না, বিবিদিশানন্দ থেকে কিভাবে তিনি হলেন বিবেকানন্দ? গুরু রামকৃষ্ণদেবের মৃত্যুর পর নরেন্দ্রনাথ এবং আরও কয়েকজন শিষ্য মিলে পীরজা হুম করেন এবং সন্ন্যাস নেন। আর এই সময় তার নাম হয় নরেন্দ্রনাথ থেকে বিবিদিশানন্দ। সেই সময় তিনি এবং তার গুরু ভাইয়েরা বরানগরের একটা ভাড়া বাড়িতে থাকতেন। শুরুতে বেশ কষ্টের মধ্যেই তাদের দিন কাটাতে হয়েছিল। রামকৃষ্ণদেবের শিষ্যরা আগে অল্প কিছু সাহায্য পাঠাতেন, কিন্তু রামকৃষ্ণদেবের মৃত্যুর পর সেই সাহায্য পাঠানো কমতে শুরু করেছিল। আর এই সময় বহুদিন আধ পেটা খেয়ে দিন কাটাতে হয়েছিল তাদেরকে। তার পরনে ছিল একটা মাত্র কাপড়, আর ওটাই তিনি প্রতিদিন ধুয়ে পড়তেন। আর এর কিছুদিন পরেই বেরিয়ে পড়েছিলেন ভারত ভ্রমণে। যেহেতু তার কাছে কোনো অর্থ ছিল না, তাই পায়ে হেঁটেই তিনি যাত্রা শুরু করেছিলেন সারা ভারতবর্ষ। তিনি যতই এগোতে শুরু করেছিলেন, ততই মানুষ তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। তার কথা শুনতে ভিড় করে শত শত মানুষ। তিনি পায়ে হেঁটে কলকাতা থেকে হরিদ্বার, ঋষিকেশ এবং আলমোড়া হয়ে পৌঁছে যান রাজস্থানে।
সেখানে ক্ষেত্রীর রাজা অজিত সিংয়ের কাছে তিনি বেশ কিছুদিন থাকেন। অজিত সিং তাকে বলেছিলেন, তোমার এই বিবিদিশানন্দ নামটা বেশ কঠিন। তখন সেই ক্ষেত্রীর রাজা অজিত সিং বিবিদিশানন্দকে স্বামী বিবেকানন্দ নামটা উপাধি দেন। আর স্বামীজি আমেরিকার শিকাগোর ধর্ম সম্মেলনে যে বক্তৃতা দিয়েছিলেন তার যাতায়াতের সমস্ত খরচ দিয়েছিলেন রাজা অজিত সিং। এমনকি স্বামীজিকে ওরিয়েন্ট জাহাজের ফার্স্ট ক্লাসের টিকিটও বুক করে দিয়েছিলেন। স্বামীজি যখন আমেরিকায় পৌঁছে মহাধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন তখন তিনি একটা ইতিহাস তৈরি করেছিলেন। তবে সেখানে গিয়েও তিনি কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন। 1863 সালের 12ই জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলের এক দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। ছোটবেলায় তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। দত্ত পরিবার ছিল 7 পুরুষের উকিল, আর তার বাবা বিশ্বনাথ দত্তও ছিলেন হাইকোর্টের উকিল, আর তার মা ভুবনেশ্বরী দেবী ছিলেন শিবভক্ত। তিনি একটি পুত্র সন্তানের জন্য ভগবান শিবের কাছে পুজো অর্চনা করছিলেন। আর একদিন তার স্বপ্নে শিব দেখা দিয়ে বলেছিলেন যে আমি খুব তাড়াতাড়ি তোমার গর্ভে জন্ম নেব। ছোটবেলা থেকে নরেন্দ্রনাথ খুব চঞ্চল ও ভীষণ যুক্তিবাদী ছিলেন। নিজের চোখে না দেখে এবং নিজের কানে না শুনে তিনি কোনো গুজবে কান দিতেন না। তবে চঞ্চল হলেও তিনি কিন্তু ভীষণ মেধাবী ছিলেন। তিনি আরও একটা বিষয়ে পারদর্শী ছিলেন, সেটা ছিল ধ্যান করা। ছোটোবেলা থেকেই কোনো মূর্তি বা ঈশ্বরের ছবির সামনে তিনি বসলে ঘন্টার পর ঘন্টা তিনি ধ্যান করে পার করে দিতেন। রামায়ণ, মহাভারত, উপনিষদ এই সব কিছুই তার খুব প্রিয় ছিল এবং প্রায় ঠোঁটস্থ ছিল। 8 বছর বয়সে কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন তিনি। পড়াশোনায় তিনি এতটাই মেধাবী ছিলেন যে প্রেসিডেন্সি কলেজের এন্ট্রান্স এক্সামে তিনি একমাত্র ছিলেন যিনি কিনা ফার্স্ট ডিভিশন পেয়েছিলেন। খ্রিশ্চান কলেজ থেকে যখন তিনি গ্র্যাজুয়েশন করেন তখন ওই কলেজের প্রিন্সিপাল উইলিয়াম হ্যাজডি বলেছিলেন, আমিও আমার জীবনে বহু দেশ ভ্রমণ করেছি, কিন্তু নরেন্দ্রনাথের মতো ছাত্র আমি কোথাও দেখিনি। সে একদিন জীবনে বড় কিছু করবে। আর সত্যি বলতে স্বামীজির মেমোরি ছিল একদম জেরক্স মেশিনের মতো। যাকে নিয়ে একবার পড়তেন তা তিনি কোনো দিনও ভুলতেন না। লাইন বাই লাইন তিনি বলে দিতে পারতেন। একবার স্বামীজি জাহাজে করে যাচ্ছিলেন, আর সেই সময় তিনি জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে একটি নিউজ পেপার চেয়ে জাহাজে বসে পড়ছিলেন। মিনিট 15 মধ্যে তার ওই নিউজ পেপার পড়া হয়ে গিয়েছিল, কিন্তু তখনই সমুদ্রের হাওয়ায় সেই পেপারটি উড়ে জলের মধ্যে গিয়ে পড়ে যায়। এতে সেই ক্যাপ্টেন ভীষণভাবে রেগে যায়। তখন স্বামীজি একটি খাতায় ওই নিউজ পেপারের সম্পূর্ণ খবর পুঙ্খানুপুঙ্খ লিখে দেন। পরে জাহাজ যখন বন্দরে আসে ওই খাতার লেখার সাথে খবরের কাগজটি মিলিয়ে দেখা হয়, আর দেখা যায় খাতার লেখা এবং নিউজ পেপারের লেখা হুবহু একই রকমের। লাইন বাই লাইন প্রত্যেকটা লেখা কিন্তু একই ছিল। স্বামীজির মেমোরি দেখে সবাই হতবাক হয়ে গিয়েছিল। কিন্তু এরকম ঘটনা একটা নয়। একবার এক লাইব্রেরিয়ানের সাথে দেখা হয়েছিল স্বামীজির। স্বামীজি লাইব্রেরি থেকে রোজ সকালে মোটা বই নিয়ে যেতেন, আবার সন্ধ্যাবেলায় সেই বইটা ফিরিয়ে দিতেন। একদিন লাইব্রেরিয়ান বলেই ফেললেন, তুমি তো বই পড়বে না, তাহলে কেন রোজ বই নিয়ে যাও? তখন বিবেকানন্দ বলেন, আমি সব বই পড়ে ফেলেছি। তখন লাইব্রেরিয়ান ওই বইগুলো থেকে প্রশ্ন করেন, আর বিবেকানন্দ সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেন। এমনকি বইয়ের কোন পেজ নাম্বারে কোন প্যারাগ্রাফে সেই উত্তর আছে সেটাও তিনি বলে দিতে পারতেন। তাহলে ভাবুন একবার স্বামীজির মেমোরি কতটা শক্তিশালী ছিল। স্বামীজি কিন্তু খেতেও ভীষণ ভালোবাসতেন। তিনি একবারে অনেকটা করে খাবার খেয়ে নিতে পারতেন, আবার প্রয়োজন হলে 2-3 দিন না খেয়েও থাকতে পারতেন। ইলিশ মাছ ছিল স্বামীজির ভীষণ প্রিয়। এমনকি সন্ন্যাস নেওয়ার পরেও তিনি কিন্তু আমিষ খাওয়া ছাড়েননি, আর এই নিয়ে তার পেছনে পেছনে অনেকে অনেক কথাও বলতেন। একদিন তাকে এই নিয়ে একজন প্রশ্ন করেন যে তিনি কেন একজন সন্ন্যাসী হয়েও মাছ মাংস খাওয়ার কথা বলেন, কারণ মাছ মাংস খেলে তো রজোগুণ অনেক বেড়ে যায়। তখন স্বামীজি বলেন যে শাক পাতা খেয়ে দেশ জুড়ে মানুষের মধ্যে তমসগুণ বেড়ে গেছে, আর তারা অলস হয়ে পড়েছে। যে দেশে লক্ষ লক্ষ মানুষ পুষ্টির অভাবে ভোগে সেখানে রজোগুণ বৃদ্ধির চিন্তা নিয়ে মাছ মাংস এবং আমিষ খাওয়া বন্ধ করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে আমার প্রশ্ন আছে। একবার ইসকনের এক সাধু বিবেকানন্দকে কাঠগড়ায় তুলেছিলেন এই বলে যে বিবেকানন্দ এটা বলেছেন, তুলসী পাতা অপেক্ষা বেগুন খাওয়া নাকি অনেক ভালো। আর সেই ইসকনের সাধু নীলাদাস বলেন, তুলসী হলো হিন্দু ধর্মের খুবই পবিত্র একটা গাছ, তাকে কিভাবে স্বামীজি বেগুনের সাথে তুলনা করছেন? দেখুন, বিবেকানন্দ একজন প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন।
যেখানে দেশের মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে, সেই ক্ষুধার্ত মানুষের কাছে তুলসী পাতার চেয়ে বেগুন বেশি প্রয়োজনীয়। স্বামী বিবেকানন্দ সেটাই বলেছিলেন। বিবেকানন্দ এটাও বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলাও অনেক ভালো। আর এটা নিয়ে অনেকে বলেন যে বিবেকানন্দ গীতা পড়া বাদ দিয়ে ফুটবল খেলতে বলেছেন। আরে যে মানুষটা সারা জীবন হিন্দু ধর্ম প্রচারে কাজ করেছিলেন, তিনি কিনা হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মগ্রন্থ গীতা পড়তে বারণ করবেন? আসলে তিনি বলেছিলেন গীতা পাঠ করে তার অর্থ বুঝতে গেলে যে মানসিক শক্তির প্রয়োজন, তার তৈরির জন্য আগে নিজের শরীরকে সুস্থ করে তুলতে হবে। খেলাধুলো আর শরীরচর্চা করলে মনে মানসিক শক্তি পাবেন, আর তখন গীতা পাঠ করুন। বিবেকানন্দের এই বাস্তববাদী চিন্তাধারায় তিনি বহুবার সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। তাকে সেই সময় হিন্দু সমাজচ্যুত করারও চেষ্টা করা হয়েছিল, নানা অপবাদও দেওয়া হয়েছিল। তবে নরেন্দ্রনাথ থেকে স্বামীজি হয়ে ওঠার আগে তিনি কিন্তু তার জীবন চরম দরিদ্রতায় কাটিয়েছিলেন। এবার হয়তো আপনি ভাবতে পারেন, তার বাবা তো উকিল এবং ধনী ছিলেন, তাহলে আবার কিভাবে দরিদ্রতা আসলো? আসলে 1884 সালে হঠাৎ করেই নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত মারা যান। টাকা পয়সা তেমন বিশেষ কিছু তিনি রেখে যেতে পারেননি, তবে ধার দেনা কিন্তু ভালোই ছিল। আর এরই মধ্যে স্বামীজির আত্মীয় স্বজনরা এসে সম্পত্তির ভাগ চাইতে শুরু করেন। আর সম্পত্তি ভাগের এই ঝামেলা শেষ পর্যন্ত আদালতে গড়িয়েছিল। আর কোর্ট কেসের এই ঝামেলা টানা 14-15 বছর ধরে চলছিল। এমনকি স্বামীজি নিজেও বেশ কয়েকবার কোর্টে হাজিরা দিয়েছিলেন। আর এই সময়টা নরেন্দ্রনাথের জন্য সবচেয়ে খারাপ সময় ছিল। চরম দারিদ্রতায় দুবেলা খাওয়ার জোগাড় করার অবস্থাও তাদের ছিল না। মা ভাই বোনেরা যাতে পেট ভরে খেতে পারেন, তাই তিনি মাঝে মধ্যেই মাকে মিথ্যে কথা বলতেন যে আজ দুপুরে তার নেমন্ত্রণ আছে। আর ঠিক এই সময় একটা কাজের জন্য তিনি বহু জায়গায় ঘুরেছিলেন। বাবা বেঁচে থাকাকালীন যারা হাসি মুখে পাশে থাকার কথা বলেছিলেন, এখন তারাই নরেন্দ্রনাথের মুখের সামনে দরজা বন্ধ করে দিচ্ছিলেন। এই সময়টা এমন ছিল যে ঈশ্বরের উপর থেকে তার বিশ্বাস উঠে যেতে শুরু করেছিল। কিছু বন্ধুরা নেশা, নারীর সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু অভাব এবং দারিদ্রতা তার বুদ্ধির বিনাশ করতে পারেননি। আর এই সময় আরেকজন ব্যক্তি তার পাশে এসে দাঁড়িয়েছিলেন, শ্রী রামকৃষ্ণদেব। সময়টা ছিল 1881। বিবেকানন্দ তখন প্রেসিডেন্সি কলেজে পড়ছিলেন। তখন সদ্য তৈরি হয় ব্রহ্ম সমাজ। আর এই চিন্তাধারায় স্বামীজি বেশ উদ্বুদ্ধ হয়েছিলেন। মূর্তি পূজার বিরোধিতাও শুরু করে দিয়েছিলেন। আর পশ্চিমী ধ্যান ধারণার প্রতি তিনি আকৃষ্ট হতে শুরু করেন। এই সময় নরেন্দ্রনাথ একদিন সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে যান, আর সেখানেই তার সাথে দেখা হয় শ্রী রামকৃষ্ণের। রামকৃষ্ণদেব যখন প্রথমবার নরেন্দ্রনাথ দত্তকে দেখেন, তার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল। একেই তো তিনি এতদিন ধরে খুঁজছিলেন। তিনি ওই মুহূর্তেই বুঝতে পারেন, মাঝে মাঝে তিনি ধ্যানের সময় সন্ন্যাসীর বেশে এক ছোট ছেলেকে দেখতেন। এই সেই ছেলে। এই সময় রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথ দত্তকে দক্ষিণেশ্বর আসার জন্য আমন্ত্রণ জানান। নরেন্দ্রনাথ কিছুদিন পর তার বন্ধুদের সাথে গিয়েছিলেন দক্ষিণেশ্বরে। আর এখান থেকেই রামকৃষ্ণদেব এবং নরেন্দ্রনাথ দত্তের একসাথে পথ চলা শুরু হয়। নরেন্দ্রনাথ রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি এই যে মা কালীর সাধনা করেন, আপনি কি কখনো তার দেখা পেয়েছিলেন? রামকৃষ্ণদেব জবাব দিয়েছিলেন, হ্যাঁ, আমি দেখা পেয়েছি। ঠিক যেইভাবে আমি তোমাদেরকে দেখছি, আমি ঠিক তেমনিভাবে মা কালীরও দেখা পেয়েছি। নরেন্দ্রনাথের মন যুক্তিতে বিশ্বাসী। তিনি ভাবতেন রামকৃষ্ণদেবের হয়তো হ্যালুসিনেশন হতো, বা তিনি কল্পনা থেকে এইসব বলছেন, অথবা হয়তো মাথার ব্যায়াম আছে। কিন্তু পরে তিনি ধীরে ধীরে বুঝতে পারেন যে রামকৃষ্ণদেবের মধ্যে মাথার ব্যায়ামর কোনো লক্ষণই ছিল না। এই সময় রামকৃষ্ণদেব যেমন নরেনকে ঈশ্বরের কথা বলতেন, তেমন নরেন্দ্রনাথও প্রতি পদে পদে রামকৃষ্ণের পরীক্ষা নিতেন। রামকৃষ্ণ আসলে কোনো সাধক নাকি সপ্তার বুজরকি, এই নিয়ে হতো বিস্তর কথাবার্তা। আর রামকৃষ্ণদেব নরেনের সব কথা খুব শান্তভাবে শুনতেন আর তার জবাব দিতেন। নরেন্দ্রনাথ শুনেছিলেন যে রামকৃষ্ণ টাকা ছুঁতে পারেন না, টাকায় হাত দিলেই তার গায়ে জ্বালা দিত। একদিন নরেন্দ্রনাথ রামকৃষ্ণদেবকে লুকিয়ে একটা টাকা তার বিছানার চাদরের নিচে রেখে দিয়েছিলেন। পরে রামকৃষ্ণদেব যখন বিছানায় এসে বসেন, সাথে সাথে তিনি বিছানা থেকে উঠে যান আর তার গায়ে জ্বালা শুরু করে দেয়। পরে বিছানার চাদর তুলে দেখেন যে সেখানে একটি টাকা রাখা রয়েছে। নরেন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন যে ইনি যেই সেই মানুষ নন। ধীরে ধীরে তাদের মধ্যে থাকা বিশ্বাস এবং অবিশ্বাসের দূরত্বটা কমতে শুরু করে, এবং এই সময় এখানে সব কিছু ঠিকঠাকভাবে চলছিল। স্বামীজি যখন ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছিলেন, তখন তিনি ক্ষেত্রীর রাজা অজিত সিংয়ের কাছে যান।
আর তখন রাজাই তাকে অনুরোধ করেন আমেরিকার শিকাগোয় মহাধর্মসভায় গিয়ে ভারতে হিন্দু সনাতন ধর্মের কথা বলতে। এমনকি যাওয়ার সমস্ত ব্যবস্থাও তিনি করে দেন এবং অল্প কিছু অর্থ নিয়ে যাত্রা শুরু হয় স্বামীজির। আর এই সময় স্বামীজির শরীরে বহু রোগ বাসা বেঁধেছিল। আজকালকার দিনে আমাদের শরীরে সামান্য একটু জ্বর হলেও আমরা কাবু হয়ে পড়ি, কিন্তু স্বামীজি তার শরীরে 31টা রোগ নিয়ে হাসি মুখে চলাফেরা করতেন। 1893 সালের জুলাই মাস তিনি যখন আমেরিকায় গিয়ে পৌঁছান, তখন জানতে পারেন যে ধর্মসভা সম্মেলনে 2 মাস পিছিয়ে গেছে। এদিকে তিনি নিজের সাথে করে 1-2 সপ্তাহ থাকার মতো অর্থ নিয়ে এসেছিলেন। আর একে তো অচেনা জায়গা, তার উপর সাহায্যের জন্য যে ভারতে যোগাযোগ করবেন তারও কোনো ব্যবস্থা ছিল না। এমন বিপদে পড়ে তিনি সাহায্য চেয়েছিলেন থিওসফিক্যাল সোসাইটির কাছে। তারা তখন বলেন যে আমরা তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমাদের মতবাদকে তোমার সম্মতি জানাতে হবে। বিবেকানন্দ সে সময় এক বাক্যে না বলে দিয়েছিলেন, তবে সেই সময় বেশ কিছু আমেরিকান তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। এরপর সেপ্টেম্বরে শুরু হয় শিকাগোর মহাধর্ম সম্মেলন, কিন্তু সেখানেও দেখা দিল আরেক সমস্যা। ধর্ম সম্মেলনে যোগ দিতে গেলে কোনো নামী ব্যক্তির সুপারিশ চাই, আর সেরকম কোনো চিঠি স্বামীজির কাছে ছিল না। তবে তার আমেরিকান বন্ধুরা অনেক বলে কয়ে এই ব্যাপারটা ম্যানেজ করে দেন। এই সময় সবার পরিচালকরা তার পোশাক বদলে কোট প্যান্ট পরার কথা বলেছিলেন, কিন্তু বিবেকানন্দ তার গেরুয়া পোশাক পরেই সভায় অংশ নেওয়ার কথা বলে। 11ই সেপ্টেম্বর শুরু হয় সভা। একের পর এক তাবড় তাবড় ব্যক্তিরা বক্তৃতা দিতে থাকেন। সবাই নিজের ধর্মের বড়াই করতে থাকেন। এই সময় স্বামীজি একটু নার্ভাস ফিল করছিলেন, কারণ এর আগে তিনি কোনোদিন স্টেজে বক্তৃতা দেননি। তাই তিনি বলেছিলেন তাকে যেন সবার শেষে ডাকা হয়। তবে অনুষ্ঠানের পরিচালকরা তার জন্য সময় দিয়েছিলেন মাত্র 2 মিনিট। সব শেষে বিবেকানন্দ আসেন মাইকের সামনে। তার কাছে সেদিন কোনো স্ক্রিপ্ট ছিল না। তিনি একটা কথা দিয়ে তার বক্তৃতা শুরু করেন, মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। আর সাথে সাথেই হল জুড়ে 7,000 মানুষ হাততালি দিতে শুরু করেন। এখানে হয়তো আপনারা অবাক হচ্ছেন যে কেন এমনটা হলো, কী লুকিয়ে আছে ওই একটা সেন্টেন্সের মধ্যে। দেখুন, এটা এমন একটা সময় ছিল যখন মেয়েদের গুরুত্ব দেওয়া হতো না, মানুষরা গুরুত্ব দিত না। সেখানে স্বামীজি তার বক্তৃতার শুরুতেই মেয়েদের বোন বলে আর ছেলেদের ভাই বলে সম্বোধন করেছিলেন। স্বামীজির আগে এতক্ষণ যারাই বক্তৃতা দিয়েছিলেন সবাই নিজের ধর্মের বড়াই করে গেছেন, আর সেখানে স্বামীজি একমাত্র বলেন আমার আমেরিকান ভাই ও বোনেরা। এই একটা কথায় সব ধর্মের মানুষদের নিজের ভাই এবং বোন হিসেবে পরিচয় দিয়েছিলেন, যা সব ধর্মের প্রতি সম্মান দেয়। এরপর তিনি টানা 1.5 ঘন্টা ধরে ভাষণ দেন। তার কথায় তিনি এটা বোঝান যে পৃথিবীর সব ধর্মই এক, সবার সৃষ্টি এক পরমাত্মা থেকেই হয়েছে, আর আমরা মৃত্যুর শেষে সেই এক পরমাত্মার কাছেই ফিরে যাব। স্বামীজির এই উদারতা আমেরিকানদের মহান জয় করে নিয়েছিল। পরের দিন নিউ ইয়র্ক হেরাল্ডের প্রথম পাতায় স্বামীজির ছবি আঁকা হয়। বলা হয় যে দেশে এত বুদ্ধিমান মানুষেরা থাকেন, যাদের ধর্ম এবং দেশ এত উদার, সেখানে মিশনারি পাঠানো বোকামি। আমেরিকার মহাধর্ম সম্মেলনে এই একটি বক্তৃতায় স্বামীজি রাতারাতি একজন সেলিব্রিটি হয়ে যান। এরপর তিনি বহু জায়গায় ভাষণ দেন, বহু দেশে যান। স্বামীজি শিকাগোর সেই বক্তৃতার শেষে কেঁদেছিলেন, এইটা দেখে যে এ দেশের মানুষেরা শুধুমাত্র নিজেদের আরাম এবং আয়েশের জন্য হাজার হাজার টাকা খরচ করে, অথচ তার নিজের দেশের মানুষেরা দুবেলা খাওয়ার জন্য কত কঠিন সংগ্রাম করছে। এই মুহূর্তে এসে তিনি সারা বিশ্বের মানুষদের কাছে পৌঁছে দিয়েছিলেন সনাতন ধর্মের বাণী, ভারতের প্রাচীন বিজ্ঞান শাস্ত্রের কথা। কিন্তু এত সফলতা পেয়েও তিনি নিজের সংস্কৃতিকে কখনো ভুলে যাননি। একবার এক ইংরেজ তাকে বলেন, তুমি এমন একজন শিক্ষিত মানুষ, কিন্তু তুমি এমন অদ্ভুত জামা কাপড় কেন পরো? তুমি তো আমাদের মতো কোট প্যান্ট পরতে পারো, তাহলে তোমাকে ভদ্র মানুষের মতো লাগবে। তখন স্বামীজি বলেন, হ্যাঁ, আপনাদের দেশে হয়তো জামা কাপড় একটা মানুষকে ভদ্র বানায়, কিন্তু আমাদের দেশে মানুষের চরিত্র সেই মানুষটাকে ভদ্র বানায়। বিদেশে থাকাকালীন স্বামীজির অনেক শিষ্য হয়েছিল, আর এমনই একজন শিষ্য ছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেল। শ্রী রামকৃষ্ণদেব যেভাবে একবার দেখাতেই বুঝেছিলেন নরেন্দ্রনাথ তার আদর্শ এবং চিন্তাধারার বাহক, ঠিক তেমনিভাবে মার্গারেটকে দেখেও স্বামী বিবেকানন্দ বুঝেছিলেন ইনি তার চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাবেন। মার্গারেট নোবেল পরবর্তীকালে স্বামীজির কাছে দীক্ষা নেন এবং তার নতুন নাম হয় ভগিনী নিবেদিতা।
1897 সালের 19 ফেব্রুয়ারি স্বামীজি দেশে ফেরেন। স্বামীজি যখন বিদেশে গিয়েছিলেন তখন তাকে কত জনেই বা জানতেন, কিন্তু যখন তিনি দেশে ফিরে এসেছিলেন তখন তাকে একজন ঈশ্বরের মতো শ্রদ্ধা করা হয়। সেদিন শিয়ালদা স্টেশনের বাইরে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিল, কিন্তু এত কিছুর মধ্যেও কিছু মানুষ তাকে হেয় করতে ছাড়েননি। স্বামীজি সন্ন্যাস নেওয়ার আগে যাতে কায়স্থ ছিলেন, তাই কায়স্থ ছেলে যে সন্ন্যাসী হতে পারে এই প্রশ্ন অনেকেই তুলেছিলেন। কেউ আবার বলেছিলেন স্বামীজি যেহেতু বিদেশ গিয়েছিলেন তাই তিনি আর হিন্দু নন, কারণ সেকালে এটা মনে করা হতো কালা পানি পার করলেই মানুষের জাত চলে যায়। এমনকি 1897 সালের 1 মে বেলুর মঠ প্রতিষ্ঠার পর সেই মঠ নিয়েও আজে বাজে মন্তব্য করা হয়, যেখানে যুবতী ম্যামদের সাথে খোশ গল্প করা হয়। ওটা মঠ না, বরং নরেন দত্তের ক্লেজার হাউস, যার কারণে সরকারি খাতায় বেলুর মঠ ধর্মীয় প্রতিষ্ঠানের বদলে বসত বাড়ি হিসেবে নথিভুক্ত করা হয়েছিল, আর এর জন্য বেশি পরিমাণে খাজনাও দিতে হয়েছিল। স্বামীজি এর বিরুদ্ধে আদালতে কেসও লড়েছিলেন এবং তিনি জিতেও ছিলেন। একবার স্বামীজি দুঃখ করে বলেছিলেন, এই দেশ হিংসুকে ভর্তি, তারা আমার কাজকে লণ্ডভণ্ড করে দিতে দ্বিধাবোধ করেন না। তবে এই সব তুচ্ছ জিনিস স্বামীজিকে কখনো আটকাতে পারেননি। তিনি নিজের সমগ্র জীবন বাস্তবতার মধ্য দিয়ে কাটিয়ে দিয়েছিলেন। দেশের অপমর জনজাতিকে বারবার বলেছিলেন জাতপাত ভেদাভেদ ভুলে ভাইয়ের মতো থাকতে। তিনি বলেছিলেন, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তিনি কিন্তু আজকালকার দিনের মতো সোশ্যাল মিডিয়াতে মোটিভেশনাল স্পিকারদের মতো ছিলেন না, যে মুখে এক কথা বলতেন আর কাজে আরেক। তিনি যা বলতেন তা তিনি নিজে করে দেখাতেন। তা সেই ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহিত করা হোক বা পিছিয়ে পড়া যুব সমাজকে উদ্বুদ্ধ করাই হোক, সেই সময় স্বামীজির বাণী ভারতের স্বাধীনতা সংগ্রামকে এক নতুন রূপ দিয়েছিলেন। তিনি দেশের প্রতি মানুষের দেশপ্রেম জাগিয়েছিলেন। স্বামীজির বলা বাণী কিন্তু শুধুমাত্র সেই সময় নয়, বরং পরবর্তীকালেও বহু মানুষের অনুপ্রেরণা হয়েছিলেন। নেতাজি, নিকোলা টেসলা, লাল বাহাদুর শাস্ত্রী সহ হাজারো যুব সমাজকে অনুপ্রাণিত করে তুলত তার বাণী। গান্ধীজি একবার বলেছিলেন, হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে স্বামীজি যেভাবে কাজ করেছিলেন তাতে স্বামীজি হলেন বাগানের সেই মালি যিনি একটা গাছের শুকিয়ে যাওয়া ডালগুলোকে ছেঁটে দিয়েছেন যাতে গাছটার বিস্তার আরও ভালোভাবে করতে হয়। স্বামীজি তার ভারত ভ্রমণে দেশের সাধারণ মানুষের বাস্তব দুঃখ দুর্দশা নিজের চোখে দেখেছিলেন। যে কষ্টে একটা সময় তিনি নিজে ভুগছিলেন তা তিনি অন্যদের মধ্যেও দেখেছিলেন। তাই তার মুখ থেকে যে কথাগুলো বের হতো তা ভারতের আসল ছবিগুলোকে তুলে ধরত। আর এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যদি প্রকৃত ভারতকে জানতে চাও তাহলে স্বামী বিবেকানন্দকে জানো। দেখতে দেখতে সময় আসে 1902 সাল। স্বামীজির বয়স যখন প্রায় 39 বছর, তবে তার শরীর এই অল্প বয়সেই অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকার মহাধর্ম সম্মেলনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তখন তিনি প্রায় 31টা রোগে ভুগছিলেন। কিডনি, ডায়াবেটিস, পেটের সমস্যা, টাইফয়েড, অনিদ্রা, এমন আরও অনেক রোগে। বিদেশে থাকাকালীন তিনি বেশ কিছু বিদেশি ডাক্তারের পরামর্শও নিয়েছিলেন, কিন্তু ফল কিছুই হয়নি। এর আগেই তিনি একবার বলেছিলেন, আমি 40-এর গণ্ডিও পেরোতে পারবো না। তবে তার শিষ্যরা তার কথায় ততটা গুরুত্ব দেননি, কারণ স্বামীজির বয়স খুব অল্প ছিল আর তাকে দেখে মনে হতো না যে তিনি অসুস্থ। কিন্তু স্বামীজি যেটা বুঝতে পেরেছিলেন, ভগিনী নিবেদিতাকেও তিনি ইশারা দিয়েছিলেন যে তিনি আর মাত্র অল্প কিছুদিনের অতিথি। 1902 সালের 4 জুলাই সকাল সকাল তিনি ঘুম থেকে উঠে পড়েন। তারপর মঠের প্রার্থনা গৃহে তিনি প্রায় 3 ঘন্টা ধ্যান করেন। সেদিন বেলুর ঘাটে জেলেরা গঙ্গার ইলিশ ধরে এনেছিলেন। প্রতিদিন তিনি আলাদাই খেতেন, কিন্তু সেদিন তিনি সবার সাথে আনন্দ করে তার প্রিয় ইলিশ মাছের একটা পদ খান। আর তারপর তিনি ছাত্রদের সাথে যজুর্বেদ, সংস্কৃত, ব্যাকরণ এবং দর্শন শাস্ত্র পড়েন। বিকেলের দিকে তিনি ঘুরতে বেরোন এবং সন্ধ্যার বেলা 7টায় তিনি নিজের ঘরে ঢোকেন এবং বলেন তাকে যেন কেউ বিরক্ত না করে। আর এরপর বাজে রাত 9টা, তিনি মহাসমাধি নেন। ডাক্তাররা মনে করেন যে তার স্ট্রোক হয়েছিল। স্বামী বিবেকানন্দ যেমন হিন্দু ধর্মের প্রচার করেছিলেন, তেমন ধর্মীয় গোঁড়ামি এবং জাতপাত ভুলিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। সেই সময় স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর বা রাজা রামমোহনের মতো মনীষীদের দান এই আজকের বর্তমান বাংলা, যেখানে উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা এই সমস্ত রাজ্যগুলোর মধ্যে আজও উগ্র সাম্প্রদায়িকতা আছে, তা কিন্তু এই বাংলায় নেই। এই রাজ্যগুলোতে যেখানে আজও জাতিভেদ প্রথা গাঢ়ভাবে আছে, সেই জাতিভেদ প্রথা থেকে বাংলা কিন্তু অনেকটাই মুক্ত। তাই আমাদের প্রত্যেকের উচিত এই মনীষীদের জীবনীগুলোকে আরও বেশি করে স্টাডি করা।
বন্ধুরা, আমরা যতটা সম্ভব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী তুলে ধরার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চাইব। তার আগে আপনাদের বলতে চাই, স্বামীজির কোন বাণীটি আপনাদের বেশি করে অনুপ্রাণিত করে তা কমেন্ট করে জানান। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটাকে একটা শেয়ার করে দিন। এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ।